বামপন্থীদের কণ্ঠস্বর অনেক দুর্বল, যে আজকে সারা ভারতবর্ষে যখন বামপন্থীরা এবং পশ্চিমবাংলায় বামপন্থীরা অনেকটা কোণঠাসা হয়েছে, সেই জায়গা থাকতে বেরিয়ে আসার ক্ষেত্রে যে কমিউনিস্ট ঐক্যের আসল, বামপন্থীদের ঐক্য যে একটা আসল চেহারা পাল্টাতে পারে, সেই একটা বার্তা আমরা দেখলাম। এই জয়টাই আমাদের কাছে কৃষকের, ক্ষেতমজুরের লড়াই, শ্রমিক শ্রেণীর লড়াই, গরিব মধ্যবিত্তদের লড়াই, এ লড়াই আরো বেশি তুঙ্গে উঠবে। দাদা, সিপিআইএম একসময় সিপিআই কে নকশালদের কাকশাল বলে একটা সম্বোধন করত, এবং বর্তমানে দেখা যাচ্ছে যে একেবারে সিপিআইএম এর সাথে সিপিআই এর সম্পর্ক অনেকটা ভালো হয়েছে, আলিঙ্গন করেছে, এবং নৈহাটিতে তাদের যে চেয়ার, সেই চেয়ার ছেড়ে দিয়েছে। কি বলবেন এই বিষয়ে? আমি ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর একজন সদস্য। আমাদের যে ক্ষেতমজুর ইউনিয়ন, পশ্চিমবঙ্গ রাজ্য ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক, আমার যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বলছি, শুধু যে নকশাল ফ্যাকশাল বলে বলেছিল, সেই বিষয়টা কিভাবে বলেছিল সেটা তাদের পার্টির ব্যাপার, কিন্তু সিপিআই এমএল সম্পর্কে তত্ত্বগতভাবে আমাদের বিরোধ ছিল। বিরোধটা এই, তারা একসময় মনে করতেন যে বন্দুকের নলই হলো ক্ষমতার উৎস, আর সাধারণভাবে আমরা বলতাম যে জনগণই হলো ক্ষমতার উৎস। এই যে ডিফারেন্স, এর থেকে তারা আমাদের সঙ্গে সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করতেন না। বহু পরে তারা সংসদীয় রাজনীতিতে আবার প্রবেশ করেছেন, এবং তারা স্বীকার করেছেন যে দিনগুলো চলে গেছে সেটা আমাদের ভুল ছিল। আপনারা একটু যদি ইতিহাস দেখেন জানবেন, ভারতের কমিউনিস্ট পার্টি 1925 সালের 26শে ডিসেম্বর যা মহাসম্মেলনের মধ্য দিয়ে উত্তরপ্রদেশের কানপুরে হয়, একাধিক ক্রমে সেই পার্টিও দুর্ভাগ্যজনকভাবে ভাগ হয়ে গেল 64 সালে। 64 সালে পার্টি ভাগ হওয়ার পর সিপিআইএম যা গঠন হল, সেখান থেকেও পরবর্তীকালে বিভাজন হল। সেই বিভাজনের অংশের নাম হল সিপিআইএমএল। স্বভাবতই তারা বিভাজনের পর থেকে তারা ঠিক করলেন যে এই পথ চলবে না, বন্দুকের নলই হলো ক্ষমতার উৎস। ফলে সিপিআইএম তাদেরও যেমন ডিফারেন্স, সিপিআইয়েরও ডিফারেন্স, সিপিআইএমএল সম্পর্কে দিন অনেক চলে গেছে। অভিজ্ঞতায়, রাজনৈতিক অভিজ্ঞতায় এবং জনগণকে নিয়ে রাজনীতির কাজ, এই অভিজ্ঞতায় তারা মনে করেছেন সংসদীয় রাজনীতির উপরে দাঁড়াতে হবে, এবং সে রাজনীতির উপরে দাঁড়িয়েছেন। এখনো অনেক গোষ্ঠী আছে সিপিআইএমএল ভেঙে মাওবাদীর অসংখ্য গ্রুপ, তারা এখনো কিন্তু সংসদীয় রাজনীতিতে নেই। দাদা, নৈহাটিতে আপনারা প্রার্থী দিয়েছেন, 2026-এর যে উপনির্বাচন রয়েছে সেখানেও কি প্রার্থী দেবেন? 2026 যে বিধানসভার ভোট আমাদের বসা হবে, আমরা মনে করব কোন সিটটা আমরা দিতে পারি, কিন্তু আলাদা আমরা দেব। আমরা এই ঐক্য চাই। আমাদের পার্টির নেতা, সাধারণ সম্পাদক ছিলেন কমরেড এবি বর্ধন, তিনি প্রধান উদ্যোগ নিয়েছিলেন কমিউনিস্ট শক্তিকে একত্রিত করা, বামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ করা, এবং তার জীবদ্দশায় তিনি বহুবার আলোচনা বৈঠক করা এবং সমস্ত বামপন্থী শক্তিকে এবং কমিউনিস্ট শক্তিকে আপিল করে তিনি বসার চেষ্টা করেছেন, উদ্যোগ গ্রহণ করেছিলেন যে আমাদের ঐক্যবদ্ধভাবে চলতে হবে। কতটা আশাবাদী নৈহাটির আসন নিয়ে? নৈহাটির আসনে আমরা আশাবাদী এটাই, মানুষকে একটা সাড়া দিতে পারবো, মানুষের কাছে একটা পদক্ষেপ নিয়ে আমরা এগোতে পারবো। সেটা হচ্ছে এই
যে আজকে সারা ভারতবর্ষে যখন বামপন্থীরা এবং পশ্চিমবাংলায় বামপন্থীরা অনেকটা কোণঠাসা হয়েছে, সেই জায়গা থাকতে বেরিয়ে আসার ক্ষেত্রে যে কমিউনিস্ট ঐক্যের আসল, বামপন্থীদের ঐক্য যে একটা আসল চেহারা পাল্টাতে পারে, সেই একটা বার্তা আমরা দেখলাম। এই জয়টাই আমাদের কাছে 2026-এ ভোটের আগে বামফ্রন্টের কি কোথাও নাম পরিবর্তন হতে পারে, যেহেতু লিবারেশনের সাথে সম্পর্ক ভালো হচ্ছে? বামফ্রন্টের নাম দুর্বল হয়ে পরিবর্তন হয়ে গেলে যে চেহারা পরিবর্তন হবে তা আমরা বিশ্বাস করি না। মানুষের কাছে সেই বিশ্বাস দিতে হবে যে সমস্ত বামপন্থী শক্তি আমাদের বাইরে আছে, বামফ্রন্টের বাইরে যে কমিউনিস্ট শক্তি পশ্চিমবাংলায় বামফ্রন্টের বাইরে আছে, ভারতবর্ষে বাইরে আছে, তাদেরকে আমরা কিভাবে ঐক্যবদ্ধ করতে পারলাম এখনো পর্যন্ত সেই চেহারাটা মানুষের কাছে গেলে মানুষ বুঝবেন যে একটা চেষ্টা, একটা উদ্যোগ এবং প্রকৃতপক্ষে যে উদারতা রাজনৈতিক ভাবে সেটা তারা লক্ষ্য করলেই কিন্তু এই বার্তাটা যাবে। বামফ্রন্টের নাম পরিবর্তন করলেই চেহারা পরিবর্তন। দাদা, এখনো পর্যন্ত বিজেপি হোক কিংবা শাসক শিবির আপনাদেরকে নকশাল বলে খোঁচা দেয় কোথাও না কোথাও? এখন আর সেই নকশাল নয়। সংসদীয় রাজনীতির মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের স্বীকৃতি দিয়েছেন এবং সেই সংসদীয় রাজনীতিতে তারা সামিল হয়েছেন। আজকে নয়, বহুদিন ধরে তারা বিহারে লড়ছেন, বিহারে তাদের আসন আছে, তারা নির্বাচিত প্রতিনিধি তাদের আছে, লোকসভায় তারা লড়ছেন, তারা সেইভাবে আসন তারা জয়লাভ করেছেন। ফলে আজকের দিনে এই কথা বলে একটা অজুহাত তৈরি করার কোনো মানে নেই, বরং তারা কেন ভয় পেয়েছে, তারা আমাদের ব্যঙ্গ করছেন না, আসলে তারা ভয় পেয়েছে। পশ্চিমবাংলায় বামপন্থীদের একটা আসন নেই বিধানসভায়। পশ্চিমবাংলার রাজনীতিতে কমিউনিস্ট শক্তি অনেক দুর্বল, বামপন্থীরা দুর্বল, কিন্তু তারা চিন্তিত কেন? তারা চিন্তিত এই কারণে যে পশ্চিমবাংলায় বা সারা ভারতবর্ষে বামপন্থীরা যত শক্তিশালী হবে তত তাদের বিরুদ্ধে গরিব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ যে লড়াই, সেই লড়াই কৃষকের, ক্ষেতমজুরের লড়াই, শ্রমিক শ্রেণীর লড়াই, গরিব মধ্যবিত্তদের লড়াই, এ লড়াই আরো বেশি তুঙ্গে উঠবে, যার পরিণতিতে তারা ভীত। তাই তারা এই কথা বলবার চেষ্টা করছেন। রাজনীতিতে কেন্দ্রের বিজেপি সরকার জাতপাতের বিদ্বেষ, বিভাজন, সংবিধানকে তোয়াক্কা করে তারা একটা বিভাজনের রাজনীতি আমদানি করছে। দেশে শিল্প নেই, কলকারখানা নেই, কর্মসংস্থান নেই, বেকারি বাড়ছে, দারিদ্র্য বাড়ছে, মূল্যবৃদ্ধি বাড়ছে। সেই জায়গা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হল বামপন্থী কমিউনিস্ট শক্তি। তাই সারা পৃথিবী এবং আমাদের দেশের সেরা অর্থনীতিবিদ, নোবেল জয়ী, তিনি বলছেন ভারতবর্ষ খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, বিজেপির মতো শক্তিকে মোকাবিলা করতে পারে বামপন্থীরা, কমিউনিস্ট শক্তি। কিন্তু আমি মনে করি বামপন্থীদের কণ্ঠস্বর অনেক দুর্বল। এই দুর্বল কণ্ঠস্বরকে আরো সামনের সারিতে আসতে হবে, তাদের সামনের দিকে দাঁড়াতে হবে। তিনি তো মূর্খ নন, তিনি নোবেল জয়ী অর্থনীতিবিদ, এবং শুধু তিনি বলছেন তা, আমাদের দেশে অনেক অর্থনীতিবিদরা তারা বলছেন, অনেক আইনবিদরা, সুপ্রিম কোর্টের আইনবিদরা তারা পর্যন্ত বলছেন। কি বলছেন? এদেরকেই মাথা উঁচু করে দাঁড়াতে হবে, এদেরকেই পথ আবিষ্কার করতে হবে, এদেরকেই কণ্ঠস্বর জোরালো করতে হবে জনগণের সামনে। অর্থাৎ লড়াই, সংগ্রাম, আন্দোলন গরিব মানুষকে নিয়ে একত্রিত করে তাদের দাঁড়াতে হবে, এই আপিলটা তিনি বলছেন। কেন বলছেন? বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করা হলো নরেন্দ্র মোদীর সময়। বাবরি মসজিদকে আগে ভাঙা হলো, সেই সময় নরেন্দ্র মোদী বাবরি মসজিদ ভাঙার কাজে ছিলেন। সুষমা স্বরাজরা ছিলেন, অটল বিহারী বাজপেয়ীরা ছিলেন, আদবানীরা ছিলেন, আরএসএস, বিজেপি সেই সময়কার তরফ থেকে হাতুড়ি পিটিয়ে। আর আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম রাম কোনো ঐতিহাসিক পুরুষ নয়, রাম আমাদের দেশের মহাকাব্য রামায়ণের একজন চরিত্র।
কিন্তু তাকে কাজে লাগিয়ে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো। আমাদের দেশের লজ্জা। আমরা বলেছিলাম ধর্মনিরপেক্ষ দেশে এটা করছেন কেন, এটা করা অন্যায়। জ্যোতিবাবু ক্ষমতায় ছিলেন, জ্যোতিবাবু বললেন যে এটা ইতিহাসের কলঙ্ক, ইতিহাসের লজ্জা। বামফ্রন্ট বলল তাই। সারা দেশের কমিউনিস্ট শক্তি আমাদের দেশের, তারা বললেন একই। আজকে আমরা কি লক্ষ্য করলাম, সেখানে মন্দির হল এবং সেই মন্দিরের জায়গা নির্মাণ হলো। এই জায়গাতেই রাম জন্মগ্রহণ করেছিলেন। এর কোনো অভিজ্ঞতা আছে? এর কোনো প্রমাণ আছে? দেশের সুপ্রিম কোর্টকে তিনিও রায় দিলেন এখানে মন্দির হবে। সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি তিনি কি বললেন? মানুষের বিশ্বাস, মানুষের বিশ্বাস, এই কথার উপরে রায় হয়। আজকে আপনার যদি বলেন আমার বিশ্বাস কমিউনিস্টদের দ্বারা কিছু হবে না, সেই বিশ্বাসের উপরে কোনো রায় হয়? এটা একটা দর্শন। সারা পৃথিবীতে হিটলারও এই কথা বলেছিল, কর্মসংস্থান হবে, জেগে ওঠো, আমার পিছনে লাইন দাও, আমি জার্মান জাতিকে সারা পৃথিবীর মধ্যে মুখ্য হিসাবে দাঁড় করাবো। এখানে কিছু থাকবে না, কর্মসংস্থান হবে, বেকাররা কাজ পাবে, শিক্ষার অগ্রসর হবে, সমস্ত কিছু। আজকে সেখানে কি হচ্ছে? সেই হিটলারের সময় কি হলো? বেকার যুবকদের কাজে লাগানো হলো ইহুদি হত্যা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।